রাজ্য থেকে এসে রিদিতার সামনে এসে দাঁড়িয়েছে। রিদিতা অবাক করা দৃষ্টিতে দেখতে থাকে, আর শুভ্রব ও রিদিতার আদুরে মুখশ্রীর দিকে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজন যেন দুজনাতে শিখত, কিন্তু কারো দৃষ্টি কারো চোখে পড়ছে না, যে যার মোহতে নিবদ্ধ। রিদি, তুই এখানে? আমি তোকে ফোনের উপর ফোন করে চলছি, দেরি করলি যে? মিথিলার কথায় দুজনেরই ধ্যান ভাঙে। দুজনেই অপ্রস্তুত হয়ে মিথিলার দিকে ঘুরে। রিদিতার নিজের তাকানো আর চিন্তা ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। আসলে বৃষ্টি ছিল, রিক্সা পাচ্ছিলাম না, তাই লেট হয়েছে। বৃষ্টি ছিল তা আমি জানি, তোর জন্য চিন্তা হচ্ছিল তাই ফোন করছিলাম। হেই মিথিলা, কি খবর? কেমন আছো? আজ তোমায় ভীষণ মিষ্টি লাগছে। শুভ্রব কথাটা রিদিতাকে উদ্দেশ্য করে মিথিলাকে বলার মাধ্যমে বলে। শুভ্রবের কথায় মিথিলা একটু ব্লাশ করতে থাকে। ক্রাশের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়ায় তার মনটা খুশি। রিদিতা লক্ষ্য করে বিষয়টা হুট করেই তার মনটা ছেয়ে যায় বিষণ্ণতায়। তার কারণ অজানা। রিদিতা নিজের মন খারাপে নিজেই আশ্চর্য। সে কি জন্য মন খারাপ করছে? শুভ্রব যাকে খুশি তাকে সুন্দর বলতে পারে, তাতে তার মন খারাপের কি আছে? মিথিলা তো তার বান্ধবী, তার থেকে জেলাস ফিল কেন হচ্ছে? রিদিতার ভাবনার মাঝেই সাদাব গাড়ি পার্কিং করে ওদের সামনে আসে। আরে মিথিলা যে, কি খবর? বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। ইচ্ছে করছে তাকিয়ে থাকি সারাদিন। সাদাফের কথায় মিথিলা একটু লজ্জা পেয়ে যায়। মনে মনে মিথিলা ও সাদাফকে অনেক পছন্দ করে, কিন্তু সাদাফ মিথিলা দুজনেই দুজনের ফিলিংস এর বিষয়ে অজ্ঞ। দোস্ত, শুভ্র ভাইকে আজ পুরো চকলেট বম লাগছে রে। সাদাব ভাইকেও জোস লাগছে। দুজনকে অদল বদল করা যাবে, কি বলিস? আস্তে, শুনতে পেলে তোকে আর আমাকে হ্যাংলা ভাববে। তুই আমার হাতটাকে নিস্তার দে মেরি মা। যেভাবে খামচে ধরেছিস, আমার হাত তোর বিএফ এর সম্পত্তি না, ছাড়। কিন্তু আজ শুভ্র ভাইয়ের গাড়ি করে আসলি, ব্যাপার কি? ব্যাপার কিছুই না, আমাকে লিফট দিয়েছে। বৃষ্টি ছিল, গাড়ি পাচ্ছিলাম না তাই। এই ব্যাপার আমি আরো ভাবলাম কি আর শুনলাম কি। উম, উম, তোমাদের ফিসফাস শেষ হয়েছে? যাও, তোমাদের না পরীক্ষা, যাও ক্লাসে। তেজস্বিনী শুধু বাঙ্ক দেওয়ার চিন্তা। আপনার আমাকে দেখে মনে হয় আমি বাঙ্ক মেরে ঘুরে বেড়াই? শুনুন, আমি একদমই ফাঁকিবাজ ছাত্রী নই। আমি খুব অ্যাটেন্টিভ। ভুলভাল কথা বলে ঝগড়া করতে আসেন কেন? কারণ তুমি খুব দ্রুত রেগে যাও, তাই। আপনারা দুজনই জাস্ট অসহ্য। হাহ। ক্লাস শেষে বের হওয়ার সময় ঝমঝমিয়ে ঝিমিয়ে শুরু হয় এক পশলা বৃষ্টি। কার্জন হল আজ বৃষ্টি মুখরিত হয়ে আছে। বৃষ্টির পানিতে নেতিয়ে যাওয়া ফুলগুলো আবার সজীব হয়ে উঠেছে। চারিদিকে নানা রঙের ফুল, কাঠগোলাপের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বেলি ফুলের মাতাল করা ঘ্রাণে যেন প্রকৃতি সেজেছে, যেন রূপকথাময়। কিছু প্রেমিক যুগলকেও দেখা যাচ্ছে বৃষ্টি বিলাস করতে। লজ্জারাঙা দৃষ্টি, দুরু দুরু ভালো লাগা, সব প্রেমময়। এসব কিছুই গালে হাত দিয়ে দুই বান্ধবী উদাস দৃষ্টিতে দেখছে। মিথ্যু। কি ব্যাপার, এত মিষ্টি করে ডাকছিস? কি কেস, বলে ফেল। কি চলে? বৃষ্টি চলে আর কপত কপতিদের প্রেম চলে। আমার তো মনে হচ্ছে অন্য কিছু চলছে। কি অন্য কিছু চলছে? তোমার মনে? তোর মতলব কি রে ঋতু? আমি একটা বিষয় খেয়াল করলাম না, মানে শুভ্র ভাই আজকাল তোমার খোঁজ বেশি করছে, তোমার প্রশংসা করছে। কাহিনীটা কি? খুব গাধি, উনি আমাকে নিয়ে খোঁজ কেন করবে? আর তখন উনি প্রশংসাটা আমায় করেনি, যাকে করেছে সে তো বলদ, তাই বুঝতে পারিনি। উম, আমাকে বুঝ দিও না চান্দু। আমার মনে হয় শুভ্র ভাই তোমাকে, মানে তোকে পছন্দ করে। তোর দিকে প্রায় প্রায়ই তাকিয়ে থাকে, দেখেছি আমি। মিথিলা বিষম খায় হৃদিতার কথা শুনে আর অট্টহাসিতে ফেটে পড়ে। আমি যদি বলি তোকে পছন্দ করে, উনি তোর দিকে যে মায়াভরা দৃষ্টিতে তাকায়, আহা, আমিই তো প্রেম পড়ে যাই। মোটেও না, উনি মোটেও আমার দিকে ওভাবে তাকায় না। তোদের যত সব আজগুবি কথা। আজ কবি নহে বালিকা, তুমি বুঝতে পারো না। শোন না, চল না বৃষ্টিতে ভিজি। অথই আর রাহাটা কই? সবাই মিলে বৃষ্টিতে ভিজি চল। বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস করা চাই চাই। আইডিয়াটা মন্দ না। এই বৃষ্টি ভেজা দিনে তুমি আর আমি, আহা কি রোমান্টিক। এখানে রোমান্টিকের কথা আসলো কোত্থেকে? মাথাটা কি গেছে? সে যে আমার মন নিয়ে গেছে। কে?
রিদিতার কথায় থতমত খেয়ে যায় মিথিলা। কথা ঘুরিয়ে বলে, কে আবার এই বৃষ্টি? রিদিতার একটু সন্দেহ হয়, কিন্তু যেহেতু মিথি বলছে না তাই ফোর্স করে না। রিদিতা ভাবতে থাকে যদি শুভ্রব আর মিথিলার মধ্যে কিছু থেকে থাকে লুকোনোর কি আছে, আর শুভ্রবের সাথেই কেন এসব প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খেতে থাকে। হুট করে মনটা কেমন খারাপ হয়ে যায় রিদিতার। কিসব কি চিন্তা তার মাথায় আসে, এতে তার এত বিষণ্ণতার কি আছে, এত কেন রাগ হচ্ছে তার, এত কেন তার মন পুষে। ইচ্ছে করছে মনটাকে বের করে ঘষে মেজে পরিষ্কার করে আবার স্থাপন করতে, এতে যদি এসব উদ্ভট চিন্তা দূর হয়। রিদিতা আনমনা হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে, তারপর নেমে পড়ে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টির রিদিতাকে ধুয়ে দিচ্ছে, সাথে করে তার মন খারাপকেও। দুবাহু মিলে বৃষ্টিকে উপভোগ করতে থাকে চোখ বন্ধ করে। হঠাৎ কেউ এসে রিদিতার হাত স্পর্শ করে, কারো উষ্ণ হাতের স্পর্শে রিদিতা পাশ ফিরে তাকিয়ে শুভ্রবকে দেখতে পায়। রিদিতা খুব অবাক চোখে তাকিয়ে থাকে, ও কি সত্যি দেখছে নাকি ভ্রম। শুভ্রব রিদিতাকে কাছে টেনে নেয়, ভেজা চুলগুলোর কানে গুজে দিয়ে কাঠগোলাপ ফুল রিদিতার কানে গুজে দেয়, কানের কাছে ফিসফিসিয়ে বলে, হঠাৎ হেঁটে গেলে কাঠগোলাপ তলে, হাওয়া থেমে থাকে, সময় ঢলে পড়ে কোলে। তোমার চুলে লেগে থাকা ফুল আমার হৃদয়ে বাজে এক প্রেমময় বুল। দুজন দুজনায় মত্ত হয়ে বৃষ্টি বিলাসে মেতে ওঠে, এক প্রেমময় বৃষ্টি বিলাস। বৃষ্টিটাও ঋণ ঝিনিয়ে মাতোয়ারা হয়ে ওঠে তাদের প্রেম বিলাসে। খুব জোরে বজ্রপাতের শব্দে হৃদিতার চোখ মেলে দেখে কেউ নেই, সব ছিল তার কল্পনা। নিজেই নিজের ভাবনায় বিস্মিত হয়ে যায়। সৌরভকে ঘিরে তার এই নিষিদ্ধ অনুভূতিগুলো কেন হচ্ছে, কেন? এই রীতি দাঁড়া, আমরাও আসছি, তুই আগে আগে নামলি কেন? চার বান্ধবী মিলে বৃষ্টির বিলাসে মেতে উঠে তাদের দেখা দেখি আরও বাকিরাও আসে ভিজতে। পুরো কার্জন যেন বৃষ্টির বিলাসে মেতে উঠেছে। কেউ দূর থেকে এক বৃষ্টি বিলাস করা শ্যামবতীকে প্রেমময় দৃষ্টিতে দেখে যাচ্ছে, তার চোখে মুখে মুগ্ধতা। শুভ্রব, কি দেখেছিস সেভাবে? আমার শ্যামবতীকে, তার ময়ূর নৃত্য আমার মনে যে দোল দিচ্ছে তাতে খুব বেসামাল লাগছে। সে কি জানে তাকে বৃষ্টিতে কত স্নিগ্ধ, কত আবেদনময়ী লাগে। আমি বারবার তার প্রেমে পড়ি, যতবার পড়ি ততবার নতুন নতুন ভাবে প্রেমে পড়ি। এত কেন মায়াবতী? শুভ্রব আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নেয়। আকাশের ঘন কালো মেঘের আড়ালে সে হৃদিতার প্রতিচ্ছবি দেখতে পায়। বৃষ্টির ঋণিঝিনি সুরিয়ে সে হৃদিতার মিষ্টি হাসির শব্দ শুনতে পায়। বৃষ্টির ঘ্রাণে সে যেন হৃদিতার চুলের মিষ্টি সুঘ্রাণ পায়। হঠাৎ করে বৃষ্টিকে তার হৃদিতাময় লাগতে শুরু করে। শুভ্রব মনে মনে বলতে থাকে, সে আসে মেঘে মেঘে, ধোয়াটে আলোর মাঝে, নরম হাসি লেগে থাকে তার দুই চোখের পাশে। মেঘবালিকা, স্বপ্ন সন্ধ্যার রানী, তোমার ছোঁয়াতে আমার প্রেমের কাব্যগাথা সারাদিনই। শুভ্রব মনমোহন হয়ে দেখে যাচ্ছে তার প্রেয়সীর হাসি মাখা মুখখানি। সাদাব মিথিলাকে মুগ্ধভাবে দেখতে থাকে। মিথিলার বৃষ্টিতে বান্ধবীদের সাথে মেতে ওঠা, খিলখিলিয়ে হেসে ওঠা, বৃষ্টি ভেজা মায়াবী মুখশ্রীতে প্রেমময় বৃষ্টিতে তাকিয়ে থাকে। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে মিথিলাকে জানিয়ে দিতে, ওহে মেঘবালিকা, ওহে মেঘবালিকা, হেঁটে চলে নরম আকাশে, চোখে তার স্বপ্ন, মন ভাসে বাতাসে। চুপি চুপি বলি, ভালোবাসো কি আমায়? আমি হাসি, বলি, তুমি তো মেঘে ঢাকা আমার রাঙা সন্ধ্যাবেলা। দুই প্রেমিক পুরুষ তাদের প্রেয়সীর প্রেমে ব্যাকুল। তাদের প্রেয়সীরা কি রাখে তাদের মনের এই ব্যাকুলতার খোঁজ? বৃষ্টি নামার পর চারিপাশটা স্বচ্ছ, পরিষ্কার, ঝকঝকে। গত ৩-৪ দিনের গরমে হাঁসফাঁস করা জনজীবনে বয়ে দিল প্রশান্তিময় শীতলতা। কালো ঘন মেঘগুলো পরিষ্কার হয়ে ভেজা তুলোর ন্যায় ভেসে বেড়াচ্ছে। মাটির ভেজা একটা ঘ্রাণ ভেসে ভেসে আসছে। গাছপালাগুলোকে সতেজ ও প্রাণবন্ত লাগছে। লাল টকটকে কৃষ্ণচূড়া রক্তলাল আভা ছড়াচ্ছে। বেলি ফুলের তাজা ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। কাঠগোলাপ ফুল খিলখিলিয়ে তার শুভ্রতা ছড়াচ্ছে। পাখির কিচিরমিচির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বৃষ্টির এই মনমোহিত রূপে মুগ্ধ হয়ে কত লেখক কবি সৃষ্টি করেছেন কত শত বর্ষাকাব্য। বৃষ্টির ধারা ঝরে পড়ে, মনে পড়ে যায় কারো কথা। নিঃশব্দ নিশীতে চায়ের কাপ হাতে, চোখের স্বপ্নের নৌকা, তুমি ছিলে সে গল্পের প্রথম ছোঁয়া।
হৃদিতা চায়ের কাপ হাতে বারান্দায় বসে অবসর সময়টুকু নিজের মতো করে উপভোগ করছে। বৃষ্টি হলো আবেগময় অনুরাগের বস্তু। বৃষ্টির সময় মনে যেন আবেগ আপ্লুত হয়ে ওঠে। সমস্ত আবেগ অনুভূতি যেন উপচে পড়ে। হৃদিতার মনটা বড়ই আবেগ আপ্লুত। কখনো তার বিষণ্ণ লাগছে, কখনো মনে তীব্র প্রেম জাগছে, কখনো ভাবুক হচ্ছে, কখনো অতিরিক্ত দুঃখ অনুভব করছে, কখনো কাব্যিক হয়ে উঠছে, নিজে নিজে আওড়াচ্ছে শত শত শব্দের সুর, তাল, ছন্দ। তার ভাবুক মনে দোলা দিচ্ছে শত শত শব্দের সমাহার। হৃদিতা তার শখের ডায়েরি নিয়ে বারান্দায় পাতা বেতের মোড়াতে বসে। হৃদিতার লেখালেখি খুব শখের। মাঝে মাঝে সে লিখে নানা কবিতা, গল্প, ছন্দ। আজও তার শব্দের সমন্বয়ে কিছু সৃষ্টি করতে ইচ্ছা করছে। হৃদিতা ভাবুক মনে লেখা শুরু করে। নদী যেমন বয়ে চলে নিজ নিজ পথে, আমারও মন তেমনি বাঁক নেয় কেটে চলে। কখনো শান্ত, কখনো অস্থির ঢেউ, কখনো হঠাৎ ভাঙন। হৃদিতা ডায়েরিটা বন্ধ করে। মোড়ার ওপর মাথা রেখে আকাশের দিকে তাকায়। শুভ্র সাদা মেঘের আড়ালে যেন সে শুভ্রবকে দেখতে পায়। মেঘগুলো শুভ্রবের মতো, শুভ্রব সাদা স্নিগ্ধ আদুরে, তার চোখের মতো শান্ত। হৃদিতার শুভ্রবের কথা মনে পড়ছে। কেন মনে পড়ছে জানে না, কিন্তু তার এই মুহূর্তে কেমন কান্না পাচ্ছে। শুভ্রবকে তার দেখতে ইচ্ছা করছে। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। হৃদিতার মা রান্নাঘর থেকে চেঁচিয়ে ওঠে, রিদি, দেখ তো কে এলো। হৃদিতার এই মুহূর্তে উঠতে ইচ্ছে করছে না। সে ভাবুক হয়েই আকাশবাণী চেয়ে আছে। বিভিন্ন রকম চিন্তায় মগ্ন সে। আবারও কলিং বেল বেজে ওঠে। এই মেয়ে দিন দিন কি ভদ্রতা ভুলে যাচ্ছিস। দরজা খুলতে গেলি নাকি ঝাঁটা নিয়ে আসবো? হৃদিতা মায়ের হুঙ্কারের মুখে পড়ে তীব্র বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে মূর্তমান শুভ্রব দাঁড়িয়ে আছে। হৃদিতা আশ্চর্য হয়ে যায়। এইমাত্রই তো সে শুভ্রবের কথা ভাবছিল, তাকে দেখতে চাইছিল। আচ্ছা, শুভ্রব কি ওর মনের ডাকে এসেছে? হৃদিতার মস্তিষ্ক বলে ওঠে, একদমই নয়। সে তো পড়াতে এসেছে তার সময় অনুযায়ী, তার জন্য তো আসেনি। আর কেনই বা আসবে? তার কি মনে হচ্ছে না সে একটু বেশিই ভাবছে শুভ্রবকে নিয়ে? তার কেন এত নিষিদ্ধ অনুভূতি পোষণ করছে? তার কি আত্মসম্মান নেই? তার মনটা এত বেহায়া কেন? ভেতরে আসতে পারি? শুভ্রবের কথায় হৃদিতার ধ্যান ভাঙে। পর মুহূর্তেই সামনের আয়নাতে হৃদিতার চোখ যায়। আয়নায় নিজেকে দেখে সে চমকে যায়, কারণ হৃদিতা টি শার্ট আর প্লাজো পরে ওড়নাবিহীন দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। হৃদিতার খুব অপ্রস্তুত লাগে। অতি আবেগী হয়ে নিজের দিকে লক্ষ্য না করেই দরজা খুলতে চলে এসেছে। সে শুভ্রবের দিকে তাকায়। শুভ্র ফোনের দিকে তাকিয়েছিল। হৃদিতা দেরি না করে শুভ্রবের মুখের উপর দরজা দিয়ে দৌড় লাগায় রুমে। হৃদিতার মা হৃদিতাকে এভাবে দৌড়ে যেতে দেখে দরজার সামনে যায়। দরজা খুলে দেখে শুভ্রব দাঁড়িয়ে আছে। হৃদিতার মা হৃদিতার উপর খুব রেগে যায়। এ কেমন অভদ্রতা! ছেলেটা কি মনে করলো? বাবা এসো, বসো। তুমি কিছু মনে করো না, মেয়েটা দিন দিন এত বেয়াদব হচ্ছে। তুমি বসো। আরে কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। হৃদিতার রুমে যেয়ে চুল ঠিক করে ওড়না নেয় আর ভাবতে থাকে, ইস, কি বিব্রতকর পরিস্থিতি ছিল। নিজেকে একটা গবেট মনে হচ্ছে। ছেলেটা কি ভাবলো? হৃদিতার মা হৃদিতাকে ডেকে পাঠায়। তখনই হৃদিতা এসে তার মায়ের পাশে দাঁড়ায়। হৃদিতাকে দেখে শুভ্রব বলে ওঠে, আন্টি, এক গ্লাস পানি হবে? হ্যাঁ বাবা, তুমি বসো, আমি আনছি। এই মেয়ে, তুমি এসো আমার সাথে রান্নাঘরে। হৃদিতার দিকে কটমট করে তাকিয়ে হৃদিতাও বাধ্য মেয়ের মতো মায়ের পিছু পিছু যায়। হৃদিতার মা শুভ্রবকে বেশি স্নেহ করে, আর এত আহ্লাদেপনা খুব বিরক্ত লাগে হৃদিতার কাছে। পানি চেয়েছে, শরবত চায়নি। হৃদিতা মায়ের সাথে আর কথা না বাড়িয়ে কাজে মন দেয়। হৃদিতা জানিয়ে তার নানু বাড়িতে শিক্ষকদের খুবই সম্মান দেওয়া হয়। হৃদিতা শরবত বানিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। শরবতের ট্রে হাতে শুভ্রবের সামনে দাঁড়ায়। ভাইয়া শরবতটা নিন। ভাইয়া। শুভ্রব হৃদিতার কথা পাত্তা দিচ্ছিল না। শুভ্রব খুব ভাব নিয়ে ফোন নিবদ্ধ। হৃদিতা প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকে। হৃদিতার হাত ব্যথা হয়ে যায়। এই মুহূর্তে তার খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে শরবতটা গ্লাস সহ শুভ্রবের মাথায় ছুঁড়ে মারতে। শুভ্র ভাইয়া, শরবতটা গরম গরম এনেছিলাম, এখন ঠান্ডা হচ্ছে তো, শরবতটা খেয়ে নিন, না হলে তৃষ্ণা মিটবে না। আমার তৃষ্ণা শরবতে মিটবে না? কি? ও, তুমি খেয়াল করে নেই।
কিপ ইট হিয়ার। খেয়াল করিনি বললেই হলো, টানা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দেখবি কি করে, মন তো আসমানে রাখা হয় ব্যর্থ। রীতি তার শরবতের গ্লাসটা রেখে নিজের রুমের দিকে যাচ্ছিল, তখনই শুভ্র পিছু ডেকে বলে, রিদিদা, পাখাটা চালিয়ে দাও তো, গরম লাগছে। পাখা তো চলছে। রিদিতার মা রান্নাঘর থেকে চেঁচিয়ে ওঠে। শুভ্র মিটিমিটি হাসতে থাকে। রাগে রিদিতার গা রিরি করছিল। এই ঠান্ডা ওয়েদারে কারো এত গরম লাগতে পারে? নিশ্চয়ই বেটা গন্ডারের চামড়ার তৈরি। অবশ্য এসিতে দিন রাত থাকা মানুষের ফ্যানের বাতাসে তো কষ্ট হবেই। ফার্মের মোড়ক। রিদিতা পাখাটা অন করে শুভ্রবের দিকে ঘুরিয়ে দেয়। বাতাস লাগছে না, এদিকে ঘুরাও। এখন ঠিক আছে? না, হয়নি, এভাবে ঘুরাও। বেশ কয়েকবার এভাবে রিদিতাকে ফ্যানের পেছনে খাটাতে থাকে। এবার হয়েছে? খালি বলে দেখ হয়নি, ফ্যান ছুঁড়ে মারবো। হ্যাঁ, এবার ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। এবার তুমি যেতে পারো। রিদিতা ঘরের দিকে যাচ্ছিল, পেছন থেকে শুভ্র মিনমিনিয়ে গেয়ে ওঠে। রিদিতা পেছনে ঘুরে তাজ্জব হয়ে শুভ্রবের দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে। রিদিতার রোমে যে ইচ্ছে মতো হাসতে থাকে শুভ্রবের এই অদ্ভুত গানে। গিটারের সুর তুলে তারা ভরা আকাশের পানে চেয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে ভাবুক হয়ে গান করছিল। এক মায়াবতীর মায়াময় রূপ তার অনুভূতিতে বিভোর হয়ে আছে। তার সকল অনুভূতির অন্তরালে একটাই নাম, আরশিফা রিদিতার নাম। শুভ্র রিদিতার মুখটি মনে করতেই নিজের মনে হাসি ফুটে ওঠে। কি বন্ধু, কার কথা ভাবতে ভাবতে এমন মুসকে মুসকে হাসছো? আমাদের দ্য গ্রেট শুভ্রব সকল নারীদের একমাত্র ক্রাশ, লাখো মেয়েদের ভালোবাসা উপেক্ষা করে কোনো এক নারীতে আসক্ত। যেই হৃদয়হীনার প্রেমে সে ব্যাকুল, সেই হৃদয়হীনার প্রেমে সে ব্যাকুল, মানতেই হবে সে মেয়েটি ভাগ্যবতী। আমার সারা জীবনে একটাই স্বপ্ন ছিল, শুভ্রবকে প্রেমে পড়তে দেখা। আজ তা পূরণ হলো। জানি না ওর মধ্যে কি আছে, কিন্তু কোনো এক মায়ার শক্তি আমাকে খুব আকৃষ্ট করে। ওর বিশেষত্ব হলো ওর চোখ যেন কোনো এক উত্তাল সমুদ্র। আমি ওই চোখের প্রেমে 1000 বার মরতে রাজি। ওর হাসি, ওর ঠোঁটের তিল আমাকে টাল মাটাল করে দেয়। কোনোদিনও কোনো মেয়ের প্রতি আমি এত দুর্বল হইনি, কিন্তু এই মায়াবতী আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। ভাবা যায় শুভ্রব দিনরাত প্রেমে ডুবে চিঠিপত্র লিখছে। তাকে এক পলক দেখার জন্য তারই বাসার সামনে ফ্ল্যাট নিয়েছে। তারই বারান্দার মুখোমুখি ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে তাকে একটিবার দেখতে পাওয়ার ইচ্ছায় কত মশার কামড় খেয়েছে। শুধু কি তাই, রুদ্রদের কি অবস্থা করেছে মনে আছে সেদিন রাতের ঘটনা, যখন হৃদিতাকে ওরা উত্তপ্ত করেছিল, ছেলেগুলোকে মারতে মারতে আধমরা করে ফেলেছিল। যার অজস্র ছবি দিয়ে সে আলাদা একটি রুম সাজিয়েছে এবং সে রুমে বসে ঘন্টার পর ঘন্টা কাটায়। তুই শুভ্রব এত চেঞ্জ কি করে হলি? এসবই শ্যামবতীর জাদু। তা মামা, প্রেমে কি জ্বর খেয়ে পড়ছিলা? সবাই ফারহানের এই কথায় ভুবন ফাটা হাসিতে ফেটে পড়ে। শালা, দিলি তো মেন সেন্টিমেন্টার বাইপার মেরে। তোর গার্লফ্রেন্ড নাম কি যেন? মেঘলা। দাঁড়া, যত গোপন স্ক্রিনশটস আছে সব দিয়ে তোর প্রেমে ভামজিয়ে দেবো আমি। চেতো কেন মামা, যা সত্য তাই তো বললাম। তুই আমার সখী প্রেমের হবু সংসারটা কেন ভাঙতে চাস? আরে শোন, এ যে সে প্রেম নয়লা, এ হলো থাবড়াই থাবড়িত প্রেম, যা শুভ্রের মানে দাদা মামা বাজিয়ে চলছে। আমি ওর প্রেমে পড়েছি আরো বহুত আগে। আরও বহুত আগে? বলিস কি তুই ওকে আগে থেকে চিনোস নাকি? শুরু থেকে বল মামা, তুই এত আগে থেকে ডুবে ডুবে পানি খাচ্ছিলা? আমরা কেউই বুঝতে বুঝতে পারলাম না। আমি রীতিটাকে দেখি আজ থেকে প্রায় 4.5 বছর আগে, রমনায় এক বিকেলে হলুদ শাড়িতে কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে। সেদিন আমার কি হয়েছিল জানি না, কিন্তু কোনো এক মায়ায় আকৃষ্ট হয়ে পড়েছিলাম। হলুদ শাড়ি, চোখে হালকা কাজল, গোলাপি ঠোঁটের সে কালো তিল। আমি হয়তো সেদিনই প্রথম কোনো মেয়েকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। টলমল চোখে কারোর জন্য তীব্র অপেক্ষা দেখছিলাম। আমিও দাঁড়িয়েছিলাম এইটা দেখার জন্য যে মায়াপুরী কার জন্য এত ব্যাকুল হয়ে অপেক্ষাকৃত। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো। তাকে ভীষণ বিষণ্ণ দেখালো। সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা বেঞ্চিতে বসল। বুঝতে বাকি রইল না যে ও ঠিক কার জন্য অপেক্ষা করছিল।
কিন্তু সে চরমভাবে তাকে ঠকিয়েছে। মেয়েটা সেদিন খুব কাঁদছিল। সোডিয়াম আলোতে তার কান্না মাখা মুখ যেন ভীষণ মায়াবী লাগছিল। তাকে কাঁদতে দেখে কেন জানি আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। আমি তাকে যে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে নিজের দুঃখে এতই ব্যাকুল যে পাশের ব্যক্তির প্রতি খেয়াল করার অবসরটুকুও তার নেই। মেয়েটি কাঁদছিল আর তার হৃদয় ভঙ্গের কারণগুলো বলছিল। চরম বিশ্বাসঘাতকতায় মেয়েটি এতই শোকাহত ছিল যে মেয়েটির কোনো হুঁশ ছিল না। সে অনর্গল বলে গেল। আমি শুধু শুনতেই থাকলাম আর তার মুখ পানে চেয়ে রইলাম। সে কিছুক্ষণ কান্নাকাটি করে হাতের গিফটগুলো ছুঁড়ে সেগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যায়। আমি বুঝতে পারলাম মেয়েটি খুব আত্মসম্মানী, কিন্তু এত বড় ধোঁকা সে নিতে পারছিল না। সে গেট দিয়ে বেরিয়ে রিক্সা নিয়ে চলে যায়। আমি শুধু তার যাওয়ার পানে চেয়েছিলাম। সেদিন বাসায় ফিরে কেন জানি শান্তি লাগছিল না। বারবার ওর কান্না মাখা মুখটি মনে পড়ছিল। মনে হচ্ছিল ওর সব দুঃখ মুছে দিই। আমি তারপর রোজ নিয়ম করে রমনা যেতাম, সেই এরিয়াতে ঘুরতাম তাকে দেখার আশায়। তখন না জানতাম ওর নাম আর না ওর ঠিকানা। অনেক খুঁজেছিলাম তাকে, পাইনি। রোজ হতাশ হয়ে ফিরতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ একটিবার আমাকে তার নিকট পৌঁছে দাও। মন থেকে চাইলে সব পাওয়া যায়, যদি চাওয়াটা আর বিশ্বাসটা খাঁটি হয়। ফার্স্ট ইয়ারদের নবীনবরণদের অনুষ্ঠানের আগের দিন যখন অ্যানাউন্সমেন্টের দিন তাকে আমি দেখতে পাই, ওই মুহূর্তে ইচ্ছে করছিল যে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরি। সেদিন সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া যেন বারবার মাথা নুইয়ে আসছিল। আর সেদিন থেকে আমি ওর সব ইনফরমেশন নেওয়া শুরু করি। কোথায় যায়, কখন যায়, কি করে না করে সব খবর রাখি। তাকে আর হারাতে চাচ্ছিলাম না আমি, তাই বারবার কোনো না কোনো বাহানায় কথা বলতাম, সেটা ঝগড়া করে অথবা ওকে রাগি। ওকে আমি যতবার দেখি ততবার আমার অনুভূতির অন্তরালে ভালোবাসার এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে। খুব করে বলতে ইচ্ছে করে, তার কানের কাছের চুলগুলো গুজে দিয়ে তার কানে কানে বলতে ইচ্ছে করে, আমি তোমায় ভালোবাসি আমার মায়া কুমারী। না, সেদিনও কাউকে চেনা জানার অবস্থা ছিল না। এত ভালোবাসিস তাহলে বলছিস না কেন? আমার এই অনুভূতি লুকোচুরিটা বেশ লাগছে। চলুক আরো কিছুদিন, সময় মতো বলবো। ভাই তুই কিভাবে পারিস এত বছর ধরে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে? সে আমার অনুভূতির অন্তরালে যত্ন করে তুলে রাখা এক স্বচ্ছ আবেগ। আবেগকে লুকিয়ে রাখতে হয়? আমরা এতদিন কেউই টের পাইলাম না। তোদের পাওয়ার কথাও না, কারণ শুভ্রবা এত সহজে নিজের অনুভূতি সবার সামনে প্রকাশ করে না। দোস্ত, তোর চয়েস আছে। তুই সিরিয়ালে না থাকলে আমি লাইন মারতাম। চুপ, শালা তোর ভাবি হয়। তুই এখন এই মুহূর্ত থেকে ওকে ভাবি নামে রাখবি। তোরা সব কয়টা, না হলে তোদের বুড়ি গঙ্গায় চুবাবো। সে ইজ অনলি মাইন। কিরে সাফাত, তুই এমন তবদা মেরে আসিস কেন? ছাকা খেলি নাকি? ছ্যাঁকা না, তবে তার হইতে হইতেই না হওয়া প্রেমটা মনে হয় হওয়ার আগেই শেষ। কারণ আজ ও মিথিলাকে একটা ছেলের সাথে শপিং মলে দেখেছে। সাদাফের ধারণা সেটা মিথিলার বিএফ, আর তখন থেকেই এমন দেবদাস হয়ে আছে। তুই কি শিওর সাদাফ? আমি জানি না। তাহলে আগেই ধরে নিচ্ছিস কেন? খোঁজ লাগা না মামা, শুধু কি নিজের প্রেম নিয়ে ভাববি? এই বন্ধুর কথা ভাব। আমি পারছি না এই টেনশন নিতে। আমার আত্মা ছটফট করছে, মনে হয় বেরিয়ে আসবে। ওকে, তোর আত্মাকে শান্ত করে বস, দেখি কি করা যায়। আর যদি সত্য হয় তো কি হয়েছে, 2 বোতল 7 আপ খাবি আর কয়েকদিন দেবদাস হয়ে ঘুরবি, তারপর কোনো চন্দ্রবতী দেখে বিয়ে করে নিবি, ব্যাস ঝামেলা শেষ। তুই শালা আস্ত বদমাইশ। কই তোরা আমাকে একটু সান্ত্বনা দিবি? আমার পার্বতীকেই চাই। তুই মিথিলাকেও চাস, আবার শুভ্রকেও শালা বানাতে চাস। এত চোখচাগুনি কেন তোমার? শুভ্র সানায়াকে সামলে রাখিস। সবাই কথায় হাসতে থাকে সাদাব বাদে, কারণ তার মনটা এখন খুব খারাপ। নিজের না হওয়া প্রেমের ব্যথায় ব্যথিত, আর সবাই মজা নিচ্ছে। আসলে কে ছিল বলুন তো সেই ছেলেটি? সারাদিন ঢল নামা বৃষ্টির পর সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে যায়। মেঘলা দিনে ছাদে আড্ডা দিচ্ছিল শুভ্র ও তার বন্ধুরা। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল, কিন্তু সাদাফ কিছুতেই আড্ডায় মন দিতে পারছিল না। সে বিষণ্ণ মুখে বসে আছে। তখনই গরম গরম ধোয়া ওঠা কফি ও নাস্তা হাতে শুভ্রবের মা ও সানায়া ছাদে আসে। অনেক আড্ডা দিয়েছিস সবাই, রাতে ডিনারের আয়োজন হয়েছে, সবাই ডিনার করে যাবে, এখন নাস্তা করো। শায়না, সবাইকে এগুলো দাও। তুমি কষ্ট করে ছাদে এলে কেন? কাউকে পাঠিয়ে দিলেই পারতে।
রেহানাকে বাইরে পাঠিয়েছি, আসার নাম নেই, তাই আমি এলাম। ভাবলাম অনেকদিন আমার ছেলেগুলোর সাথে কথা হয়নি, এই সুযোগে কথা হবে। তা কেমন আছো তোমরা বাবারা? এই মেঘলা ওয়েদারে আপনার হাতের চিকেন পাকোড়া খুব মিস করছিলাম। যাক, আশা পূর্ণ হয়ে গেল। এই বলে ইমতিয়াজ পকোড়ার প্লেটটা তুলে নিতেই বাকিদের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। আমি তো জানি তোদের কথা, তাই ভাবলাম বানিয়ে ফেলি, লাগলে বলিস। আমার তো এখনো মনে পড়ে স্কুল শেষে শুভ্রের সাথে তোরা হই হই করে আসতি আমার হাতের পকোড়া খেতে। কাড়াকাড়ি মারামারি লেগে যেত তোদের। এখন তো আর আসিস না তেমন, আন্টিকে তো মনে পড়ে না। শুভ্রবের মা খুব নরম ও সাদাসিধে ধরনের মানুষ। শুভ্রবের বন্ধুদের খুব স্নেহ করেন নিজের ছেলের মতো। আন্টি, আপনার মতো সুইট আন্টিকে কি আমরা ভুলতে পারি? কতদিন আপনার হাতে বিরিয়ানি খাই না। মনে পড়তেই জিভে জল চলে এলো। ঠিক আছে, তাই হবে। একজনও রাতে না খেয়ে যাবে না। আমি আসি, কিছু লাগলে সায়ানাকে দিয়ে পাঠিয়ে দিব। সবার মধ্যে সাদাবকে চুপচাপ থাকতে দেখে সানেয়া প্রশ্ন করে উঠল, সাদাব ভাইয়া, আপনার কি মন খারাপ? সানেয়ার প্রশ্নে শুভ্রব সানেয়ার দিকে চোখ গরম করে তাকায়। ভাইয়ের অগ্নিদৃষ্টিতে সানেয়া চুপচাপ তার মায়ের সাথে যেয়ে দাঁড়ায়। সানেয়ার কথা ধরে সুচরিতা চৌধুরী ও সাদাবকে একই প্রশ্ন করে। সাফাত, কি হয়েছে তোমার? আসলে আন্টি, আপনি তো আমাদের বন্ধুর মতোই। আপনি তো সবার কথাই জানেন। আসলে সাফাত একজনকে ভালোবাসে, তো তাকে নিয়ে সে খুব কষ্টে আছে। সাদাফের কাউকে পছন্দ শুনে সানেয়ার মনটা খারাপ হয়ে যায়। চোখ টলমলো করে ওঠে তার। সানেয়া মনে মনে সাদাফকে অনেক পছন্দ করে। শুভ্রব সেদিন সানেয়াকে বারণ করায় সানেয়া সাদাফের থেকে দূরে দূরেই থাকে, কিন্তু মন থেকে কি আর সরানো যায়? সে কি কথা? আমার এমন ভালো ছেলেকে কে কষ্ট দিল শুনি? সে অনেক লম্বা কাহিনী আন্টি, তবে সাদাব সম্ভব কোনো ভুল ধারণা নিয়ে কষ্ট পাচ্ছে। এ তো তাহলে খুবই দুঃখজনক ব্যাপার। নিশ্চিত না হয়ে কোনো কিছু ভেবে নিজেকে কষ্ট দেওয়া ঠিক না বাবা। আগে সত্যি জানো, তারপর সিদ্ধান্ত নাও। আচ্ছা, তোমরা গল্প করো, আমি আসি। সায়না, আয়। সানেয়া বিষণ্ণ মনে মায়ের সাথে নিচে নেমে যায়। মায়ের চোখের আড়ালে দুফোঁটা চোখের জলও সে ফেলে। সানেয়া সাদাবকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করে। কত শত অনুভূতি তার ডায়েরির পাতায় সাদাবকে নিয়ে লেখা। সেসব ভাবতে ভাবতেই নিজের রুমে যেয়ে কান্না করে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই চলে যায়। খাবার টেবিলে শুভ্রব অনেকবার সানেয়াকে ডাকে, কিন্তু সানেয়া মাথা ব্যথার দোহাই দিয়ে আসে না। তাই শুভ্রব সানেয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছে খাবার প্লেট নিয়ে। বোনকে সে অনেক ভালোবাসে। বোনের চোখের জল সে সহ্য করতে পারে না। অনেকক্ষণ ডাকার পর সানেয়া দরজা খুলে হাজার হোক, সে তার বড় ভাইকে অনেক সম্মান করে। শুভ্রব দরজা ঠেলে সানেয়ার রুমে ঢুকে সানেয়াকে দেখে আতকে উঠে শুভ্রব। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তুই কাঁদছিলি? না। মিথ্যা বলবি না, আমি জানি। শুভ্রবের কথায় ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সানেয়া। শুভ্রব বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে শান্ত করে। ভাইয়া, আমি কি খুব বাজে দেখতে? কে বললো তোকে এ কথা? আমার বোন একদম পরীর মতো। তাহলে সাদাব ভাইয়া কেন আমায় পছন্দ করলো না? কারণ সাদাফ তোকে বোনের মতো ভালোবাসে। আয়, এদিকে বস। সব সময় সবকিছু চাইলে হয় না। তুই যা চাইছিস তা সম্পূর্ণ ভুল। তুই যদি বলতি ভাই আমাকে আকাশের চাঁদ এনে দাও, আমি তাই দিতাম। কিন্তু তুই যেটা চাইছিস সেটা সম্পূর্ণ ভুল চাওয়া। সাদাফ তোর জন্য নয়, তাই এসব ভুলে যা। আমি পারবো না। এক পাখি কোনো কিছুই কখনো টিকে না। বিষয়টা দ্বিপাক্ষিক হতে হয়, তাহলেই পূর্ণতা পায়। কিন্তু তার জন্য আমরা কখনো কাউকে জোর করতে পারি না তো। আর যা আমাদের জন্য নয় তা আল্লাহ কোনোদিন আমাদের করে দেন না। এটা তোর শুধু আবেগ। মানুষের প্রতি মানুষের ভালো লাগা থাকতে পারে, সেটা দোষের না। যা তোর জন্য তা তুই ঠিক পাবি, বুঝলি? তাই এসব মাথা থেকে ছেড়ে ফেল। নিজের কাছে নিজের আত্মসম্মানটা জিয়ে রাখ। আত্মসম্মান মেয়েদের শক্তিশালী করে তোলে। একজন নারীর কাছে তার আত্মসম্মান সবচেয়ে মূল্যবান, আর তার চোখের পানিও অনেক মূল্যবান। কারণে অকারণে ফেলতে নেই। ভাইয়া তোকে তখন চোখ গরম দেওয়ায় সরি। তুমি সরি কেন বলছো? আমার উচিত হয়নি তাকে জিজ্ঞাসা করা। সরি ভাইয়া। হয়েছে, এখন হাগুর দেখি। তখন এত ডাকলাম শুনিসনি কেন? ভালো লাগছিল না তাই। এখন খা, নে ধর।
শুভ্র বোনকে যত্ন করে খাইয়ে দিচ্ছিল। তখনই সানেয়া বলে ওঠে, ভাইয়া জানো, আমি এমন কাউকে চাই যে হবে তোমার মতো যত্নশীল। তুমি রিদিতা আব্বুকে যেমনভাবে ভালোবাসো, যতটা চাও তেমনভাবে আমিও চাই এমন একজন মানুষকে। তুমি অনেক ভালো ভাইয়া, ওয়ার্ল্ড বেস্ট ভাইয়া। তুইও ওয়ার্ল্ডের বেস্ট বোন। খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। তুমি ঘুম পাড়িয়ে দিবে ছোটবেলার মতো। আচ্ছা, দিব। সুচরিতা চৌধুরী বাহির থেকে সবটা শুনে নেয়। সে এসেছিল খাবার নিয়ে, কিন্তু এসে ভাই বোনের এত ভালোবাসা দেখে তার নিজের চোখে পানি এসে পড়ে। তার ছেলে মেয়ে দুটো এত লক্ষ্মী, সে তাদের স্পেস দিয়ে দরজার সামনে থেকে সরে যায়। খাওয়া শেষ, যা শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সানেয়া যে শুয়ে পড়ে। শুভ্রব সানেয়ার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। সানেয়া ঘুমিয়ে পড়তেই ভালো করে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে লাইট অফ করে বেরিয়ে আসে আর নিজের রুমে চলে যায়। নিজের রুমে যেয়ে বারান্দার রেলিং চেয়ারে বসে সে ভাবতে থাকে, বোনের কষ্ট সে সহ্য করতে পারছে না, কিন্তু সে চাইলেও এই চাওয়া পূর্ণ করা সম্ভব নয়। তখনই শুভ্রবের ফোন বেজে উঠে। সাদাফ ফোন করেছে। বল। রাত 10টা বেজে গেছে। চারিদিকে কাঁপিয়ে তুমুল বর্ষণ হচ্ছে। ঝড়ে যেন সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। বারান্দার দরজা দিয়ে ঝড়ো হাওয়া প্রবেশ করছে, শীতলতায় ছড়িয়ে দিয়েছে ঘরের প্রতিটি কোণে। রিদিতা জানালার পাশে পড়ার টেবিলে বসে ফেসবুকে লেখালেখি করছিল। সে মাঝে মাঝে কবিতা লিখে পোস্ট করে। তো তুই ওকে জিজ্ঞেস কর। দোস্ত, আমি টেনশনে হার্ট অ্যাটাক করে নেব মনে হচ্ছে। আমি আর পারছি না। যদি সত্যি ওর বিয়ে হয়ে থাকে, একমাত্র রিদিতা জানবে। ও এই মুহূর্তে আমাকে বাঁচাতে পারে। আমার টেনশন হচ্ছে দোস্ত, তুই হেল্প কর না। তুই তো আহাম্মক কেন? সামান্য বিষয় নিয়ে এত টেনশন কেন গবেট? আমার প্রেম ভেসে যাচ্ছে আর অন্যের নদীতে, আর আমি কি চুপচাপ দেখবো? বন্ধু হয়ে আমাকে হেল্প করা তোর দায়িত্ব। ফোন রাখ ডাফার। জ্যৈষ্ঠের এক রাত্রিবেলা হঠাৎ করে নামলো ঝড়া পেলা। ছাতা ছিল তার হাতে, আমি ছিলাম ভেজা প্রাতে। রাস্তার মোড়ে দেখা হলো, চোখে যেন বিষাদের ঢল। চুপচাপ তাকিয়ে রইলাম দুজন। শব্দহীন সেই শেষ সংলাপন। বলিনি কিছু, বলেও নি সে। শুধু বৃষ্টি ঝরেছে চোখের ধেয়ে। স্মৃতির পাতায় ভেসে গেল দিন। ভালোবাসার রইল না কেবল কুয়াশার সিন। সে চলে গেল, হারিয়ে যায়। বৃষ্টির ফোঁটা বুক ভেজায়। আজও আমি ভেজা থাকি, সেই বিদায়ের দৃশ্য আঁকি। পোস্ট করা শেষে মুহূর্তেই তাতে সবার রিয়েক্ট কমেন্টে ছড়াছড়ি। সবাই বেশ প্রশংসা করছিল। রিদিতা ফোনটা রেখে নিজের বিছানা ঠিক করছিল ঘুমানোর জন্য। শুভ্র ফোন স্ক্রল করতে করতে রিদিতার আইডিতে যায়। চেক আউট করতে থাকে রিদিতার টাইমলাইন, কমেন্ট সেকশন, ফ্রেন্ড লিস্ট। স্ক্রলিং করতে গিয়ে কবিতাটি দেখতে পায়। তারপর কি ভেবে রিদিতাকে মেসেজ দিল। খুবই বাস্তবিক ও মনস্তাত্ত্বিক কথাবার্তা। তোমার তো দেখি সাহিত্যিক গুণ আছে বেশ। ফোনের নোটিফিকেশন বাজতেই রিদিতা ফোনটা নিয়ে দেখে শুভ্রবের মেসেজ। রিদিতা খুব অবাক হয়ে যায় শুভ্রব এই সময় তাকে মেসেজ করলো। রিদিতা তো স্বপ্নেও ভাবেনি শুভ্রব তাকে মেসেজ দিতে পারে। রিদিতা রিপ্লাই করে বলে, মাঝে মাঝে লিখি। তারপর শুভ্রব আবার রিপ্লাই করে, বেশ ভালো তো, তুমি হবা বাংলাদেশের নেক্সট সুফিয়া কামাল। রিদিতা রিপ্লাইতে বলে, আপনি কি তিরস্কার করলেন নাকি প্রশংসা শুভ্র ভাই? শুভ্রব রিপ্লাই করে বলে, মাইয়া মানুষ আসলেই ভেজাল, সহজ কথাতেও তারা নেগেটিভ ভাবে। রিদিতা রিপ্লাই করে, মোটেও না, ভেজাল তো আপনাদের মধ্যে, আমরা তো সহজ সরল মানুষ। শুভ্রব রিপ্লাই করে চমকে যাওয়ার মতো করে বলে, সহজ সরল, তাও আবার মাইয়া মানুষরা? ইম্পসিবল। রিদিতা আবার রিপ্লাই করে, কেন কেন? শুভ্রব রিপ্লাই করে, কবি বলিয়াছেন নারী জাতি হলো সবচেয়ে জটিল। তারা যা ভাবে তা বলে না, আর যা তারা বলে তা ভাবে না। যাই হোক, তা প্রেম প্রেম করো নাকি? এত আবেগ কই থেকে আসে? রিদিতা রিপ্লাই করে, কবিতা লেখার জন্য কি প্রেমে পড়া আবশ্যক? শুভ্রব রিপ্লাই করে, আবশ্যক না হলেও বেশিরভাগ মানুষই প্রেমে পড়ে কবি হয়েছে। শোনো, তোমাকে বলি, আজকালকার যুগ ভালো না, এত প্রেমে পড়তে হয় না। পড়াশোনার বয়সে প্রেম কিসের? রিদিতা রিপ্লাই করে, আমি মোটেও প্রেম করি না। শুভ্রব রিপ্লাই করে, তোমার বান্ধবীরা তো করে, আর ইতিহাস সাক্ষী প্রেম ভালোবাসার বিষয়ে অনুপ্রেরণা বন্ধু বান্ধবীরাই দেয়।
হৃদিতা রিপ্লাই করে। আমার কোনো বান্ধবী প্রেমে পড়েনি। শুভ্র রিপ্লাই করে। তোমার বান্ধবী মিথিলাও না? হৃদিতার রিপ্লাই করে। না, ওর ফ্যামিলি ভীষণ স্ট্রিক্ট, এসব বিষয়ে নিষেধ। ওকে খুব গার্ড করে। আজকেই তো ও মার্কেটে যাবে আমাকে নিয়ে, কিন্তু সেখানে ওর বড় ভাই চলে আসে, একা ছাড়ে না ওকে। তবে ওর বড় ভাই বেশ ফ্রেন্ডলি, উনি আমাদের একা ছেড়ে দিয়ে নিচে অপেক্ষা করছিল। আমার কেনাকাটা শেষে চলে আসি আমরা, আর ভাইয়ার কাজ ছিল তাই মিথিলাকে নিয়ে পরে আসে। শুভ্র রিপ্লাই করে। ওহ, বেশ ভালো। হৃদিতা কি একটা ভেবে শুভ্রকে প্রশ্ন করে। আচ্ছা, একটা কথা বলি। শুভ্র রিপ্লাই করে। বলো। হৃদিতা প্রশ্ন করে। আপনি কি মিথিলাকে পছন্দ করেন? শুভ্র হৃদিতার কথায় বিষম খায়। তোমার কেন মনে হলো? হৃদিতা রিপ্লাই করে। না, এমনি ওর কথা জিজ্ঞেস করলেন তো তাই। শুভ্র হৃদিতার কথায় হাসতে থাকে, তারপর বলে, এত কৌতূহল ভালো না। পিচ্ছি মানুষ পিচ্ছি মানুষের মতো থাকো, বুঝলা? হৃদিতা রিপ্লাই করে। আমি মোটেও পিচ্ছি নই, আমাকে পিচ্ছি বলবেন না। শুভ্র বলে। এই তো দেখলে, কথায় কথায় বাচ্চাদের মতো করো, তাই তো বললাম তুমি পিচ্ছি। হৃদিতা বলে। আর আপনি হলেন বুইড়া। শুভ্র শরীর কাঁপিয়ে তুমুল হাসিতে ফেটে পড়ে, আর হৃদিতা রাগে ফোন রেখে দেয় আর বলে, বেটা আজ তো খাটাস একটা, সুযোগ পেলেই আমাকে পচানো শুরু করে, তোর বউ ভেগে যাবে। 1 মিনিট, আচ্ছা উনি কি আসলেই মিথিকে পছন্দ করে? এটা ভাবতেই হৃদিতার কেমন জানি লাগতে শুরু করে। ওর মনটা হুট করে উদাস হয়ে গেল। ও নিজেই নিজের এই পরিবর্তনে আশ্চর্য। মানুষের জীবনে সব দিন একরকম হয় না, আবার জীবনটা যেরকম পরিকল্পনা করা হয় তেমনও হয় না। কখনো জীবন সদ্য ফোটা ফুলের মতো নাজুক, তো কখনো আবার খরস্রোতা, কখনো শ্রাবণের কালো মেঘে ঢাকা, আবার কখনো বসন্তের মতো রঙিন। জীবনে এই সুখ আবার এই দুঃখ, এসব আসলে মানুষের জীবনীয় উপলব্ধিতা। সবার জীবন নিয়ে জীবনের সংজ্ঞাটাও ভিন্ন, অভিজ্ঞতাও ভিন্ন। কখনো কখনো খুব নিঃসঙ্গ লাগে নিজেকে, খুব একা লাগে, মনে হয় গোটা পৃথিবীতে আমি একা, কেবলই একা। পৃথিবীতে আমি খুবই অপ্রয়োজনীয়, যার কোনো প্রয়োজনীয়তা নেই, গুরুত্ব নেই, আছে শুধু অবহেলা। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই বেশি। কখনো কখনো বড্ড অভিমান হয় নিজের উপর, অন্যের উপর। কার উপর হয় জানি না, খুব রাগ হয়, কান্না পায়। অকারণেই সবার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। মনে হয় সবাই তো আছে বেশ, আমি না হয় সবার থেকে দূরেই থাকি নিজের দুঃখগুলোকে নিয়ে। মাঝে মাঝে ভাবি, আচ্ছা আমার যে মন খারাপ হয় তা কি এই পৃথিবীর কেউ বুঝতে পারে? কেউ কি বিচলিত হয়? সবার ছোট ছোট মন খারাপের খবর যে রাখে, তার মন কেমনের খবর কজনই বা রাখে? মন খারাপ হলে মন ভালো করার জন্য কি অন্যের উপর নির্ভর করাটা কি যৌক্তিক? কতটা যৌক্তিক জানা নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার নিজস্ব একটা মানুষ হোক, যাকে ছোট থেকে ছোট মন খারাপের গল্পগুলো শোনাবো। সে তার আস্থার হাতটা আমার মাথার উপর রাখুক, আমাকে আগলে রাখুক আমার মন খারাপ থেকে। কিন্তু সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষকে একা করে রাখে। সবার সব চাওয়া যৌক্তিক, আর আমার চাওয়া পাওয়ারা অযৌক্তিক, অমূল্য, অপ্রয়োজনীয়। যেখানে আমি কাঁদি তুমি কি শুনতে পাও? রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে, শুধু আমার চোখ জেগে থাকে তোমার মতো কারো অপেক্ষায়, যে হয়তো কোনোদিন আসবেই না। আমি হাসি কারণ কান্নাটা কারো জন্য বোঝা হোক, এটা আমি চাই না। কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা হাসিতে একটা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। আমি বলি না কিছু, তাই বলি কি আমার অনুভবগুলো মিথ্যে? আমি চাই না রাজপ্রাসাদ, আমি শুধু চাই কারো চোখে নিজের অস্তিত্বটা দামি লাগুক। শুধু একটাবার কেউ জিজ্ঞেস করুক, তুমি সারাদিন কেমন ছিলে? কাঁদলে না তো আজ? তোমার জন্য একটু সময় রেখেছি, বসো না কাছে। এই চাওয়াটা কি খুব বেশি? তবু পাওয়াটা হয় না, তাই তো অভিমান জমে জমে পাহাড় হয়, যেখানে আমি একা দাঁড়িয়ে তোমার মতো কারো খোঁজে তাকিয়ে থাকি। ফেসবুক ওয়ালে হৃদিতা নিজের এই মন কথাটি ব্যক্ত করে। বিষণ্ণ মনে তৈরি হচ্ছিল ভার্সিটির জন্য। আজ তার কেন জানি খুব ক্লান্ত আর বিষণ্ণ লাগছে। নানা রকমের চিন্তা ভাবনা তার মন খারাপ ভাবটাকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে। আজ তার কেমন হারিয়ে যেতে ইচ্ছে করছে, বুকে জমে থাকা অভিমানগুলো ফেপে উঠছে। সবকিছু থেকে সে এক অন্য জগতে লুকোতে চাইছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজ সে লাইব্রেরিতে একান্ত সময় কাটাবে।
বই পারবে তাকে সেই জগতে পাঠাতে। হৃদিতা বিষণ্ণ মনে ভার্সিটিতে পৌঁছায় আর ভাবতে থাকে গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে হৃদিতার বাবা গ্রাম থেকে আসে। খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসে তখনই নুরুল আমিন একটি ঘোষণা জারি করে। হৃদিতার জন্য আমি একটা ছেলে দেখেছি। ছেলেটা আমাদের গ্রামের বাজারে বড় একটি দোকান আছে। বয়স একটি বেশি, পড়াশোনা তেমন জানে না, তবে বংশ ভালো। ছেলেও কামাই ভালো। আর বলেছি বিয়েতে হৃদিতাকে একটা জমি লিখে দিবে। এমন পাত্র হাতছাড়া করা যায় না। হৃদিতার মা, ভাই আর হৃদিতা হতভম্ব হয়ে নুরুল আমিনের দিকে চেয়ে আছে। নীরবতা ভেঙে হৃদিতার মা বলে ওঠে, পাত্র নাকি জমি ছাড়া করা যায় না কোনটা? তুমি কি বলতে চাইছো? জমির জন্য মেয়ে বিয়ে দিচ্ছি? অবশ্যই তাই। হ্যাঁ, ঠিক ধরেছ। তাই ওর জমিটা এককালে আমাদেরই ছিল, কিন্তু বাবা বিক্রি করে দেয়। সে যে কি ভুল করেছে বিক্রি করে। এমন সুন্দর জমি বেশ ভালো দাম এখন জমিটার। আফসোস লাগে, কিন্তু ভাইজান বলেছে এই জমি এক সূত্রে পাওয়া যাবে, তা হলো বিয়ে। হৃদিতার বিয়ে ওই ছেলের সাথে হলেই তা সম্ভব। পরশু ওরা আসবে দেখতে। বাবা, তুমি মানুষ? তুমি আমার উপর গলা চড়িয়ে কথা বলছো? হ্যাঁ বলছি। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কথা বলতে পারে না। আমার বোন কি কোনো পণ্য? এক হাতে দিবে অন্য হাতে নিবে। জমির জন্য আমার বোনকে তুমি ভাসিয়ে দিবে? তুমি কি বাবা? তোমাকে বাবা বলতেও ঘৃণা লাগছে। ছি। আরাফ, বলে দে, আমার মেয়ে জলে ভাসা কোনো উটকো ময়লা নয় যে যেন তেন ভাবে তাকে পার করে দিব। আমার প্রাণ থাকতে কোনোদিনই নয়। তোমার মেয়ের জন্য কি রাজপুত্র আসবে নাকি? রাজপুত্র না আসুক, তবে এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তাতে যা হয়ে যাক হবে। অনেক সহ্য করেছি, আর না। আমার মেয়েটাকে পেয়েছেটা কি? আল্লাহ যে কোনো এমন অমানুষের ঘরে মেয়ে দিল। এই বাড়িতে থাকতে হলেই আমার কথা মতো থাকতে হবে, নাহলে দরজা খোলা আছে, বেরিয়ে যাও। হৃদিতার মা আর ভাইয়ের তোপের মুখে পড়ে নুরুল আমিন আর কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। হৃদিতা ভাতের প্লেটে অনবরত চোখের পানি ফেলে। কি তুচ্ছ সে ও তার জীবন। হঠাৎই গাড়ির হর্নের আওয়াজে হৃদিতার ভাবনার ছেদ ঘটে। আরে এই তেজস্বিনী, কি করছো কি? এখনই তো একটা দুর্ঘটনা ঘটতো, পরে তো বলতে আমি ইচ্ছে করে মেরে দিয়েছি তোমায়, পরে আমার হাজত বাস করা লাগতো। হৃদিতা এক ধ্যানে তাকিয়ে আছে শুভ্রবের দিকে, ছলো ছলো চোখে। হাজার আকুতি নিয়ে হৃদিতার চোখ যেন একটু আশ্রয় চাইছে। শুভ্র হৃদিতার চোখে চেয়ে আটকে ওঠে, নরম কণ্ঠে শোধায়, হৃদিতা, তুমি ঠিক আছো? মন খারাপ তোমার? তুমি জানো কি হতে যাচ্ছিল? মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি কোন খেয়ালে ছিলে? কি হয়েছে? কোনো সমস্যা? আমাকে বলো, আমি আছি তো। হৃদিতা যেন শুভ্রবের আমি আছি তো বাক্যটির মধ্যে একটা আস্থা আর নীরব আশ্রয় খুঁজে পেল। হৃদিতা অঝরে কেঁদে ফেলল। শুভ্রব কিছু বলার মতো ভাষা পেল না, হতভম্ব হয়ে চেয়ে রইল টলমল দুটো অশ্রুসিক্ত আঁখি পানে। ভারী কণ্ঠে বলল, কেউ কি তোমায় বিরক্ত করেছে? কে করেছে একবার বলো। হৃদিতা কেঁদেই চলেছে। শুভ্রব হৃদিতাকে নিয়ে নীরব একটা জায়গায় বসে হৃদিতার পাশে বসে স্নেহ ও ভালোবাসা মাখা কণ্ঠে বলে, এইভাবে কেতো না তো। তুমি এইভাবে কাঁদলে আমার খারাপ লাগে। এত কষ্ট কিসের তোমার, বলো আমায়। আমার জীবনটা খুব তুচ্ছ। আমি খুব তুচ্ছ। আমার কোনো গুরুত্ব কারো কাছে নেই, বাবার কাছে নেই। তার কাছে আমি উটকো ঝামেলা। সেই ঝামেলা দূর করতে আমার চেয়েও বয়সে বেশি একটা মূর্খ লোকের সাথে আমার বিয়ে দিতে চায়। তার বিনিময়ে সে জমি পাবে, তাতে আমার জীবন শেষ হয়ে যাক, তার কিচ্ছু যায় আসে না। এত তুচ্ছ আমি, এতটা। আমার কি দোষ শুভ্রব ভাই? আমি এভাবে বাঁচতে পারছি না। আমি মুক্তি চাই এই যন্ত্রণা থেকে, এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি চাই আমি। শুভ্রব হৃদিতার মাথায় হাত রাখে। মাথায় কারো এভাবে একটু আশ্বাসের আশ্রয় পেয়ে হৃদিতা ডুকরে কেঁদে উঠল। তার সাথেই কেঁপে উঠল আরও একটি হৃদয়। হৃদিতা, তুমি একটি সুন্দর ফুল। তোমাকে ফুলের মতো বাঁচতে হবে। তোমার জীবনটা অনেক দামি, তুমি অনেক দামি, অনেক মূল্যবান। তোমার চাহিদা, তোমার ইচ্ছে, তোমার শখ তোমার মতোই দামি। কারোর জন্য নিজেকে তুচ্ছ মনে করবে না। নিন্দুকেরা তোমার বিনাশ চাইবে, তাই বলে কি তুমি তোমার বিনাশ করবে? কখনোই না। যা তোমার ইচ্ছের বিরুদ্ধে যাবে তুমি লড়বে, প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে। তোমার জীবন তোমার,
কারো এখতিয়ার নেই তোমার জীবনকে চালানোর। যেখানে সৃষ্টিকর্তা তোমাকে তোমার হালে মুক্ত ছেড়ে দিয়েছে, অন্য কারো কাছে বন্দী হবে কেন? চোখের পানি খুব দামি। তুচ্ছ মানুষের তুচ্ছ কর্মকাণ্ডে চোখের পানি ফেলতে নেই। মনে রাখবে, সর্বশেষ সিদ্ধান্তের মালিক আল্লাহ। তার উপরে ভরসা রাখো আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। সাফল্য চিনিয়ে আনো। তুমি কাউকে ভয় পাবে না। তুমি মুক্ত পাখি, ডানা মেলে উড়ে বেড়াও। নিজেকে গুরুত্ব দাও আর তোমার সব চিন্তা আমায় দাও। আমি আছি তো তোমার পাশে। হৃদিতা কান্না থামিয়ে শুভ্রবের দিকে তাকিয়ে থাকে। শুভ্রবের মাঝে যেন ও একটা বিশ্বস্ত আশ্রয় খুঁজে পেল। কারো কাছে নিজেকে তার খুব দামি মনে হলো। তার মনে হলো কেউ তো আছে, কেউ তো আছে। তবে তেজস্বিনীর আগের মতোই তার কান্নাও কিন্তু মারাত্মক। অমনভাবে চেয়েও না, প্রেমে পড়ে যাবো তো। হৃদিতা হেসে ফেলে শুভ্রবের কথায়। শুভ্রব মুগ্ধ চোখে তাকিয়ে আছে। কান্নায় লাল হয়ে যাওয়া ভেজা চোখ, লাল হয়ে যাওয়া মুখ, নাক, গাল যেন খুব আদরে ঠেকল তার। ইচ্ছে করল এই মুহূর্তে এই নারীটিকে বুকের মধ্যে লুকিয়ে রাখার, সমস্ত দুঃখ কষ্ট থেকে আড়াল করে তার প্রাপ্ত সুখটুকু দিতে। কি চমৎকার এই মেয়েটির হাসি! যাক, মহারানীর কান্না থেমেছে। আচ্ছা শোনো, ওই ছেলে ঠিকানা জানো? না, কেন? ওর বাড়ি যেয়ে ওর বংশের বাত্তি নিভিয়ে দিয়ে আসবো। বুড়ো বয়সে কচি মেয়েদের দিকে নজর দেয়। মেরে ঠ্যাং খোড়া করে দেবো, নাকি হাত পা ভেঙে চ্যাংদোলা করে দেবো, নাকি মেরে ভালি চাপা দিয়ে দেবো? কি করতে হবে? কি চাই তোমার, বলো? হৃদিতা হাসতে থাকে খিলখিলিয়ে। সে যেন মজা পেয়েছে। শুভ্রব অপলক চেয়ে আছে। এই মেয়ের জন্য সে সব কিছুর সাথে লড়াই করতে পারবে। এইভাবে হেসো না, বুকে ব্যথা করে যে। হৃদিতা ভ্রু কুচকে তাকায়, আবার পরক্ষণেই হেসে ফেলে। শুভ্রব তখন হৃদিতার খুব কাছে আসে আর বলে, শোনো মে, তোমার হাসি যেন ভোরের রোদ, নরম ছোঁয়ায় জায়গায় হৃদয় শোধ। দু চোখে আলো, ঠোঁটে চঞ্চল ঢেউ, তোমায় দেখে মুগ্ধতা ছুঁয়ে যায় বহু। তোমার হাসি মানে পৃথিবী থেমে যায়, সময়ের ঘড়ি যেন চুপচাপ হয়ে রয়। মেঘলা মনেও সে রং ছড়ায় স্বপ্নের। এক ফোঁটা হাসি তোমার জয় করে কল্পনার শহর। তুমি যখন হেসে ওঠো, নীরবে আকাশও থমকে দাঁড়ায়। সুরে সুরে তোমার চেয়ে হাসি মিষ্টি আর নির্ভেজাল প্রেমিকের চোখে যেন অমলিন কাব্যজাল। তুমি হাসো আর আমার মন গান গায়। বিশ্বভরা কোলাহলে শান্তি খুঁজে পায়। তোমার হাসি আমার ভালোবাসার ভাষা, যা প্রতিদিন শেখায় ভালোবাসা আসলে আশ্বাসের ছায়া। দুজনের মাঝে এক অদ্ভুত প্রেমময় শিহরণ অনুভূতি। দুজনের অনুভূতির অন্তরালে ফুটে ওঠে একগুচ্ছ প্রেমপদ্ম। হৃদিতা দীর্ঘশ্বাস ফেলে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। আকাশের বুকে মেঘগুলো যেন তার মন খারাপের সঙ্গী। মেঘগুলো যেন হৃদিতার মতো অভিযোগ অভিমানের কথা জমিয়েছে। কত শত কথা, তার কত শত মন কেমনের কথা, সেসব বয়ে নিয়ে আকাশে কালো মেঘ আকারে জমা হয়েছে। যে কোনো মুহূর্তে কান্না হয়ে ঝরবে বৃষ্টি রূপে। আকাশের দিকে চেয়ে কি দেখছো? বৃষ্টি নামার আগ মুহূর্তে আকাশ যেমন কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে দেখেছেন? মনে হচ্ছে মেঘেদের কত অভিমান জমেছে। তোমার কি বেশি মন খারাপ? হুম। তোমার সব মন খারাপকে ওই মেঘের মতো ভাসিয়ে দাও, বৃষ্টি হয়ে ঝরতে দাও। তখন দেখবে মনের সমস্ত কালো মেঘ সরে গিয়ে সুন্দর নীল আকাশে রূপ ধরবে। আমি একটু শান্তি চাই, মুক্ত পাখির মতো উঠতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই, সমস্ত অবসাদ থেকে ছুটে চাই। কোথাও যেন আমি নেই, আমার সত্তাটা হারিয়ে গেছে। আমার নিজের জন্যে আমার অনেক মায়া হয়। আমি আর পারছি না, খুব ক্লান্ত আমি হারিয়ে যেতে চাই সবার থেকে অনেক দূরে। শুভ্রব চুপচাপ শুনে যাচ্ছিল হৃদিতার কথাগুলো, আর তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তার প্রিয়সীর এত কষ্ট যন্ত্রণা সে সইতে পারছিল না। তার ইচ্ছে করছে এই মুহূর্তে হৃদিতাকে জড়িয়ে ধরতে। মেয়েটা কেমন মূর্ছে গেছে, খুব মায়া হয় তার ওই মুখপানে চেয়ে। চলো। কোথায় যাব? তুমি তো বললে হারিয়ে যেতে চাও, তো হারাবে না? হারিয়ে যাব বললেই কি হারানো যায়? তোমার মন খারাপকে ছুরিতে পাঠাও আর চলো আমার সাথে। না, আমি কোথাও যাব না। ভয় নেই, আমি তোমাকে কিডন্যাপ করব না। চলো বলছি, আমি এক কথা বারবার বলি না। হৃদিতা শুভ্রবের চোখ গরমের ভয়ে যেতে রাজি হয়। গুটি গুটি পায়ে শুভ্রবের পিছু পিছু যায়। শুভ্রব গাড়ির দরজা খুলে দেয়। বসো। হৃদিতা সিটে যেয়ে বসে। শুভ্রব গাড়িতে উঠে বসে। সিট বেল্টটা লাগাও।
রিদিতা সিট বেল্টটা টানছিল, বাট কিছুতেই পারছিল না। শুভ্রব দেখে মুস্কি মুস্কি হাসছিল। মে আই হেল্প ইউ? শুভ্রব রিদিতার খুব কাছে যায়। শুভ্রবকে এত কাছে দেখে রিদিতার অস্বস্তি ফিল হতে থাকে, কেমন একটা অনুভূতি হতে থাকে। রিদিতার হৃদস্পন্দন বাড়তে থাকে। একই অনুভূতি শুভ্রবেরও হতে থাকে। রিদিতার শ্যামা মায়াবী রূপ, বিলের মতো টলমলো দুটি চোখ, হালকা মৃদু হাওয়ায় উড়তে থাকা চুলগুলো মুখে এসে পড়ছে। শুভ্রব খুব যত্ন ভরে আর চোখে দেখে যাচ্ছে। শুভ্রব খুব যত্ন করে সিট বেল্টটা লাগিয়ে দেয় আর রিদিতার বাতাসে উড়তে থাকা চুলগুলো কানের কাছে গুজে দেয়। তো এবার যাই। গাড়ি চলছে তার আপন গতিতে। মেঘলা হাওয়া বারবার মুখে এসে পড়ছে। প্রকৃতি কি অপূর্ব মোহনীয় লাগছে। গাড়ির কাজটা পুরোটা খুলে দিন, আমার এইভাবে ভালো লাগে না। শুভ্রব গাড়ির কাজটা সম্পূর্ণ খুলে দেয়। রিদিতা তার মাথাটা জানালা দিয়ে বের করে দেয়। চোখ বন্ধ করে সে এই মুহূর্তটা উপভোগ করতে থাকে। সাবধানে, মাথা এইভাবে বের করছো কেন? মোড়ে টোরে যাওয়ার প্ল্যান করছো নাকি? মরতে যাব কেন? এভাবে ভালো লাগছে। হালকা ঝিরি বৃষ্টি মুখে এসে পড়ছে, মেঘলা আবহাওয়াটা দারুণ, আর চারপাশে কি সুন্দর সবুজ আলোয়, সেটা উপভোগ করছি। তাই বলে মাথা এইভাবে বের করবে? কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি চাইলে আমরা এখানে থামতে পারি, সামনে একটা টং দোকান আছে, সেখানে বসে চা খাওয়া যাক। আচ্ছা। ওরা গাড়ি থেকে নামে। রিদিতা গাড়ি থেকে নেমে একটা প্রশান্তিময় শ্বাস নেয়। চারপাশের সৌন্দর্যে রিদিতা মুগ্ধ হয়। জোরে বাতাস বইছে, সেই বাতাসের সাথে রিদিতা তার দু হাত মেলে ধরে। এই মুহূর্তে তার নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে সে আকাশে উড়ছে। রিদিতার এই দৃশ্য শুভ্রব খুব মোহনীয়ভাবে দেখছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? গাজীপুরের পুবাইলে আছে আমরা। এত দূর চলে এসেছি। কেন, ভয় পাচ্ছ? না। কেন? আপনি আছেন তাই। আমাকে ভয় লাগে না? যদি তোমাকে কিডন্যাপ করে পাচার করে দিই তো? রিদিতা একটু ঘাবড়ে যায়। রিদিতার ঘাবড়ানোর চেহারা দেখে শুভ্রব না পেরেও হেসে ফেলে, শব্দ করে ঝংকার তোলা হাসি। আপনি এইভাবে হাসছেন কেন? তুমি আসলেই খুব ভোলাবালা, যে যা বলে বিশ্বাস করে নাও। আপনি ওভাবে বললেন কেন? আরে বাবা, দেখছিলাম তোমার আমার প্রতি বিশ্বাস কতটুকু। যা দেখলাম, বাপরে, আমাকে তো তুমি পাচারকারী ভেবে ফেললে। ওভাবে বলে মনে হওয়াটা স্বাভাবিক। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আপনি একটা ফাজিল কিসিমের মানুষ, মানুষকে ভরকে দেন। রিদিতা শুভ্রবের হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর হাসি তার। এই লোকের সবকিছু এত সুন্দর কেন? এত আদরে কেন তার হাসি? এত সুন্দর কেন সে? ছেলেদের এত সুন্দর হতে নেই। এই মেঘলা আকাশের ছায়ায় তাকে যে খুব স্বর্গীয় রূপবান পুরুষ লাগছে। তার শুভ্র সাদা শরীরে হালকা খোঁচা খোঁচা বাদামি কালো দাড়ি, শান্ত স্নিগ্ধ চোখ, কি যে মায়াবী লাগছে তাকে দেখতে। কি দেখো? কিছু না। আমি জানি আমি খুব হ্যান্ডসাম। এভাবে তাকিও না, আমার শরম করে। রিদিতা হেসে দেয় শুভ্রবের কথায়। এই তো, এইভাবেই হাসবে। তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, তবে শুধু আমার সামনে হাসবে, বুঝছো? রিদিতা শুভ্রবের এই কথায় ভ্রুকুসকে সন্ধিহান দৃষ্টিতে তাকায়। না, মানে ছেলেরা তোমার ওই হাসি দেখলে ফিট খাবে। আমি চাই না গোটা তরুণ সমাজ ফিট খেয়ে মরে যাক, তাহলে ভবিষ্যৎ প্রজন্মহীন হয়ে যাবে। আর তরুণদের লিডার হিসেবে আমার উচিত তাদেরকে বাঁচিয়ে রাখা। আমি স্ট্রং, আমার কিচ্ছু হবে না। আসছে বড় লিডার। চলো এবার চা খেয়ে মুডটাকে ঠিক করা যাক। এই ঠান্ডা ওয়েদারে হট চা শরীরকে চাঙ্গা করবে। চলুন। ওরা একটা টং দোকানে যেয়ে বসে। শুভ্রব 2 কাপ কফি অর্ডার করে। কফি না, চা খাবো। এই যে ছোট ভাই, 2টা চা দাও। ম্যাডামের হুকুম। ভাই, এটা ভাবি না কি? ভাবি কিন্তু সেই হয়েছে। ছেলেটির কথায় রিদিতা হতবম্বের মতো চেয়ে থাকে। শুভ্রব ঘটনার রেশ ধরে বিষয়টা নিয়ে আরো একটু ফাজলামো করে। ছোট ভাই, ভাবি হলে কেমন হয়? বহুত ভালো হয়, একেবারে লাইলা মজনু। রিদিতা এবার পড়ে যায় তীব্র অস্বস্তিতে। রাগ আর লজ্জায় মুখ লাল হয়ে যায় তার। না, আই এম সিরিয়াস। রিদিতার অবস্থা দেখে শুভ্রবের বেশ মজা লাগছিল। ভাই নেন স্পেশাল চা। এই চা খাইলে আপনাকে প্রেম ভালোবাসা মহব্বত গভীর থেকে গভীর হইব। তোমার ভাবের এটাই তো দরকার। প্রেম ভালোবাসা একদমই নাই। পাশ থেকে ছেলেটির মা বলে ওঠে,
একই কথা, এমন সুন্দর স্বামীকে কেউ এমনি অবহেলা করে? আহা গো, বেচারার মুখটা শুকিয়ে গেছে, একটু বেশি বেশি ভালোবাসবা, তাইলেই না স্বামীর মন পাইবা। হৃদিতা চাটা মুখেই দিয়েছিল, মহিলার কথায় খুব জোরে বিষম খায়, আর শুভ্রব মিটিমিটি হাসতে থাকে, যা দেখে হৃদিতার গা জ্বলে যায়। আপনি কি মজা নিচ্ছেন? এই লোক তো খুব বদমাইশ, মজা নিচ্ছে শুধু। আপনি আন্টি ভুল ভাবছেন। হইছে, থাক, আমরা বুঝি। খবরদার তাদের বলতে যেও না, নাহলে কিন্তু বেঁধে রাখবে। তারা খুব কনজারভেটিভ। তারা ছেলেও মেয়েদের এইভাবে প্রকাশে ঘোরাঘুরি পছন্দ করে না, বিপদে পড়ে যাবে। আপনি কি আমাকে বোকা পেয়েছেন যে যা খুশি বুঝ দিবেন? দেখো, ওনারা যা ভাবছে এটা ওনাদের ভাবনা, তাতে আমাদের কি করার আছে? তারা যা ভাবছে ভাবুক, ভেবে শান্তি পাক। আমরা কে বলো কারো শান্তি নষ্ট করে? আর ভুলটা কি? ইউনো, আই এম সো হ্যান্ডসাম, সো কেন করছো? চারা খাও আর মেজাজ কুল করো। লোকের ধ্যান ধারণা তুমি পাল্টাতে পারবে না। সো যে যা বলছো বলুক, তুমি তোমার মতো থাকো। ইউ শুডন্ট বি টেন্সড অ্যাবাউট ইট। হৃদিতা একটা দীর্ঘশ্বাস ফেলে, চায়ে চুমুক দেয় আর সামনের দিকে তাকায়। আকাশে মেঘগুলো কুণ্ডলীর মতো জমা হয়েছে, হালকা বজ্রপাত হচ্ছে, তার সাথে শো শো করে বাতাস বইছে। হৃদিতার সামনের কাটা চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। সবুজ গাছগাছালির আড়ালে শালিক পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। চারপাশটা কি নীরব, কি শান্ত। হৃদিতার এই মুহূর্তটাকে ইচ্ছে করছে এখানেই আটকে রাখতে। শুভ্রব ভাইয়া, শুনছেন? শুভ্রব ভাইয়া। শুভ্রবের ইচ্ছে করছে ঠাটিয়ে এক চড় মারতে। হৃদিতার মুখে ভাইয়া ডাকটা সে চরম অপছন্দ করে, আর বেছে বেছে এই মেয়েটা এই কাজই করে। শুভ্রব রেসপন্স করে না। এই মেয়ে, স্বামীকে কেউ ভাই বলে? ব্যাককল। শুভ্রব মনে মনে এই মহিলাকে ধন্যবাদ জানায় তার হয়ে তার মনের কথা বলে দেওয়ার জন্য। হৃদিতা এই মহিলার কথায় কি বলবে ভেবে পায় না, তাই শুভ্রবকে আবার ডাকে। এই যে শুনছেন, আপনি কি বয়রা হয়ে গেছেন? আমাকে বলছো? আপনি ছাড়া এখানে কি আর কেউ আছে? বলো। একটা গান করেন তো, এই মুহূর্তে আপনার গান শুনতে ইচ্ছে করছে। আমি কি তোমার পার্সোনাল ইউটিউব? গাইবেন না বললেই পারতেন, এভাবে বলার কি আছে? দেখলে, এই জন্যই বলি যে ইউ আর আ কিড। থাক, শুনবো না আপনার গান। আবার রাগ করে বউ বলেছে আর আমি গাইবো না, তা কি হয়? কি বলো আমি? শুভ্রবের মুখে বউ ডাকটি যেন হৃদিতার সারা শরীরে শিহরণ জাগালো। রাগ লাগলেও রাগ করতে ইচ্ছে হচ্ছে না, বরং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। বউয়ের মন ভাঙানো হয়েছে সবচেয়ে উত্তম কাজ, বুঝলা ভাতিজা? বউ গোসা করছে তো মনে করো ওই দিন তোমার কপালে শনি। চাওয়ালা দোকানে ঢুকতে ঢুকতে বলল, ভাই আপনার গান অনেকদিন হয়েছে শুনি না, আজকা ভাবির নিয়ে আইছেন? ভাবি যেহেতু বলছে একখান গান করে। কি গো, কি গান গাইবো বলো? হৃদিতার রাগী চোখে তাকায় আর শুভ্র ফাজলামোর হাসি হাসতে থাকে। নিজের দুহাত আড়মোড়া ভেঙে গলা খাকারি দিয়ে গান ধরে। খুব সুন্দর হয়েছে, আপনি এত ভালো গান করেন। গান নিয়ে এগোলে অনেক নাম করতেন আপনি, সিনেমা টিনেমাও করতে পারতেন। আপনার চেহারা সুরত বাংলাদেশের নায়কদের থেকে বেশ ভালো। কেমন দেখতে? একদম পাকিস্তানি নায়কদের মতো, বরং তাদের থেকেও সুন্দর। সিনেমা টিনেমার কোনো শখ আমার নেই, গানটা আমার ভালো লাগে তাই গাই। এমনি মেয়েদের যন্ত্রণায় আছি না, নাটক সিনেমা করলে তো। সুদর্শন ছেলেদের পেছনে মেয়েরা ঘুরবে, এটাই তো স্বাভাবিক। মোটেও না, এটা ছ্যাঁচড়ামো। নিজের মান সম্মানেই এসব মেয়েদের অপছন্দ করি। কাকে পছন্দ করেন? তোমাকে। আপনি ভালোই ফ্লার্ট করতে জানেন। এটা তো কিছুই না, আমি আরো ফ্লার্টিং জানি। তুমি চাইলে ট্রাই করতে পারি, কি বলো? ছি, আপনাকে তো ভদ্র ভেবেছিলাম। তোমার চিন্তাধারা, তাতে হোয়াট ক্যান আই ডু? চলো আরো একটা জায়গায় যাই, এখানে বসে অনেক তো প্রকৃতি বিলাস হলো। বলতে না বলতেই তখনই ছপ করে বৃষ্টি শুরু। হোয়াট আ টাইমিং! ভালোই তো হলো, আমার তো বেশ লাগছে। তুমি যা বলবে তাই সই। হৃদিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানি দিয়ে খেলছে, মুখ বাড়িয়ে বৃষ্টির পানি মুখে মাখছে। তখনই কিছু বাচ্চা সেখানে আসে, তারা আনন্দ করে বৃষ্টিতে ভিজছে। তাদের দেখে হৃদিতারও ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। শুনুন, আমার ব্যাগটার ফোনটা পাহারা দিন, আমি ভিজবো। না, ঠান্ডা লেগে যাবে। কিছু হবে না, আমি ভিজবই। যেই বলা সেই কাজ, হৃদিতা ঝটপট নেমে পড়ে বৃষ্টিতে ভেজার জন্য। খোপা করা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, দুহাত মেলে বৃষ্টি উপভোগ করতে থাকে, তার মতো করে আনন্দ করে।
বাচ্চাদের সাথে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে ভিজতে থাকে। রিদিতার খুশি যেন বাদ মানছে না। সুব্রত তার স্নিগ্ধ চোখে দেখে যাচ্ছে। সে তো এটাই চেয়েছিল, রিদিতার মুখের হাসি। শুভ্রব নেমে পড়ে বৃষ্টিতে ভিজতে। সে রিদিতার কাছে যায়। আপনি বৃষ্টিতে তাহলে ব্যাগ আর আমার ফোন? গাড়িতে রেখেছি, চলো আমার সাথে। শুভ্র রিদিতাকে নিয়ে একটা বিলের ধারে যায়, যেখানে অনেক পদ্মফুল ফুটে আছে। বৃষ্টিতে যা আরো অনেক সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর নৌকা আছে।